আসসালামু আলাইকুম। সুনামগঞ্জ অনলাইন স্কুলে সবাইকে স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, অভিভাবকবৃন্দ এবং আমার ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই পরিস্থিতিতে আমরা যতটুকু ভালো থাকা যায় ততটুকু চেষ্টা করব। আমাদের সাধ্যমতো আমরা পরিবারের খেয়াল রাখবো, আমাদের সন্তানের খেয়াল রাখবো। তারা যাতে এখন এই মুহূর্তে যেহেতু বেশিরভাগই নেটের পিছনে তারা ঝুঁকে পড়ে, আমরা দেখব যে তারা কোন কাজে কোন সময় কোনখানে ব্যয় করে, সেটা আমাদের দেখার দায়িত্ব। বিশেষ করে যারা একটু বয়সে বড়, তাদের স্টুডেন্ট যারা, তাদেরকে খেয়াল রাখবো আমরা। তারা যেন আমাদের এখন শিক্ষার ইন্টারনেটটা ভালো কাজে ব্যবহার করে। এখন শিক্ষক আমার স্টুডেন্টরা যাতে কিশোর বাতানি ক্লাস হচ্ছে সেগুলো দেখে, সংসদ টিভিতে যে ক্লাসগুলো হচ্ছে সেগুলো দেখে, পাশাপাশি বিভিন্ন অনলাইন স্কুলে ক্লাস হচ্ছে সেগুলো যাতে দেখে, আমরা সেগুলো খেয়াল করব। এটা আমাদের দায়িত্ব। তো শিক্ষার্থীরা, আমি আজকে এসেছি তোমাদের নবম শ্রেণীর, সেটা তুমি যে বিভাগেরই বলো, সায়েন্স, আর্টস, কমার্স, সবার জন্য একটি চ্যাপ্টার এবং সবার উপকারে আসবে সেরকম একটি চ্যাপ্টার নিয়ে আজকে আলোচনা করব। আশা করি সাথেই থাকবে সবাই। তার আগে দেখো আমাকে দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা, এবং আমরা একটু দেখি, আমিও দেখি, এবং তোমরা শেয়ার করে দাও যাতে সবাই একসাথে আমরা ক্লাসটা করতে পারি। আমি দেখতে পাচ্ছি না, তোমরা দেখো যে দেখা যাচ্ছে কিনা। শোনা দাও যাতে সবাই একসাথে আমরা ক্লাসটা করতে পারি। হ্যাঁ শিক্ষার্থীরা, তাহলে আমরা আরো সময় নিব না, যেহেতু আমরা এখন দেখতে পাচ্ছি যে হ্যাঁ আমাদের সব কিছু ওকে, তাহলে আমরা ক্লাস শুরু করে দেব। তো দেখো, আমরা প্রথমে একটু খেয়াল করি যে আমাদের স্ক্রিনে কি দেখা যাচ্ছে শিক্ষার্থীরা, তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা আসলে কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি আজকে। তো তার আগে তোমরা আমার পরিচয়টা নাও, যারা আগে দেখেছো ক্লাস, তারপর আমার পরিচয়। আমি হচ্ছি নুসরাত জাহান, সহকারী শিক্ষক, বকশিস্তার ইসলামিয়া দাখিল মাদ্রাসা, বরিশাল। এখানে তো চিন্তা করো যে আগে আমরা এখন দেখি কি বিষয় নিয়ে আলোচনা করি, সেটা আগে দেখব। এখন লক্ষ্য করো চিত্রগুলো। আমরা দেখতে পাচ্ছি এখানে কি প্রথমে একটি ছবি দেখতে পাচ্ছি। এই ছবিটা হচ্ছে যে প্রথমে যে আমাদের সৃষ্টি হয়েছে ক্লোন সেই প্রাণীকে আমরা এখানে দেখতে পাচ্ছি। তারপরের ছবিটা তোমরা খেয়াল করো, এখানে ছবিটা দেখা যাচ্ছে যে একটি সুস্থ সুন্দর একটি গাছ, তার বৈশিষ্ট্যর জন্য, ভালো বৈশিষ্ট্যর জন্য, একটি তার কাঙ্ক্ষিত বৈশিষ্ট্যর জন্য তার থেকে কিছু অংশ কেটে নিয়ে আরেকটি উদ্ভিদের সেখানে নিয়ে কিভাবে তাকে একটি গুণগত মান সম্পন্ন একটি আমাদের উদ্ভিদ তৈরি করতে পারে, সেটা হবে আগাছা মুক্ত, এবং সে যাতে রোগ প্রতিরোধ ক্ষমতা রাখতে পারে, এবং সেখানে সে কী করতে পারে যাতে তার উচ্চ ফলনশীল জাত উদ্ভাবন করতে পারে, সেই ধরনের একটি আমরা উদ্ভিদ দেখতে পাচ্ছি। এরপর সেখান থেকে কৃষক যাতে ভালো ফলাফল পেতে পারে। অর্থাৎ তোমরা খেয়াল করো যে আমাদের যে এই বাংলাদেশের যে লোক সংখ্যা কি অনেক বেশি, তাই না? এখানে আমাদের আয়তন ছোট, কিন্তু তার লোক সংখ্যার পরিধি অনেক বেশি, যার কারণে আমাদেরকে চিন্তা করতে হবে যে কিভাবে আমাদের লোক সংখ্যা এখানে, যাতে লোক সংখ্যা তো আর মেরে ফেলা যাবে না, কিন্তু তাদের যাতে আমাদের সব কিছু মেনটেন করে চালানো যায়, সেই হিসেবে আমরা অল্প জমিতে কিভাবে ভালো ফসল পেতে পারি এবং সেটা মানসম্মত,
সেটা বড়, যাতে কৃষক সেই ফলনশীল গাছ মানে যে ফসলটা হবে সেই ফসলটা দিয়ে যাতে সে লাভবান হতে পারে এবং তাতে যাতে আমাদের সবার চাহিদা পূরণ করতে পারে, সেজন্য সেখানে কৃষিক্ষেত্রেই বিভিন্ন মাংস উৎপাদন, তারপরে মনে করো ভালো জাতের গাছ উৎপাদন, ফসল উৎপাদন, যে বিশেষ করে ডাল ভাত, আমরা যে গোল্ডেনটা জিএমও ফুড বলি, সেগুলো সবই কিন্তু আসলে বিজ্ঞানীরা রিসার্চ করে এটা বের করেছে। আমরা সেটাই পড়বো আজকে। তাহলে তোমরা এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমরা কোন পার্ট নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো শিক্ষার্থীরা, আজকে আমরা জীব প্রযুক্তি নিয়ে আলোচনা করব। তাহলে আমরা পাঠ শিরোনামটা কি করব এখন আমরা সবাই, তোমরা নিশ্চয়ই কাগজ কলম কাছে রেখেছো, যেহেতু আমাদের পাঠ শিরোনাম যেটা হবে সেটা যাতে আমরা লিখে রাখতে পারি। আজকে পাঠ হচ্ছে কি জীব প্রযুক্তি, অর্থাৎ এর ইংরেজি হচ্ছে কি বায়োটেকনোলজি। বায়োটেকনোলজি, বায়ো হচ্ছে কি জীব, টেকনোলজি হচ্ছে কি প্রযুক্তি, তার মানে কি জীব প্রযুক্তি, অর্থাৎ জীবদের নিয়ে যে প্রযুক্তিটা করা হয়েছে সেটাই হচ্ছে বায়োটেকনোলজি। আর এখানে দেখো, উদ্ভিদের আমরা কিন্তু নিজের খাদ্য নিজে তৈরি করতে পারি না, উদ্ভিদ সে তার নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। তাহলে আমরা যদি এই জীব প্রযুক্তিটা যে তার উপরেই কিন্তু আমরা নির্ভরশীল, তাকে যদি আমরা করতে পারি, যে সংকরায়ন করতে পারি, তাকে ভালো জাতের উপহার দিতে পারি, সেখান থেকে আমরা কিন্তু ভালো ফসল পেতে পারি। আবার মনে করো জীবের সাথে কিন্তু প্রাণীকেও ক্লোন করা হচ্ছে মাংস উৎপাদনের জন্য, ডিম উৎপাদনের জন্য, কিন্তু আমরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কিন্তু উদ্ভিদের উপরেই নির্ভরশীল থাকি। তো শিক্ষার্থীরা, এখন আমরা আবার দেখি যে সেখানে পাওয়ার পয়েন্টে পরবর্তীতে যে কাজগুলো হচ্ছে সেগুলো দেখি আমরা। তা জীব প্রযুক্তি সেটা হচ্ছে আমাদের এমন একটি সংজ্ঞাটা আমরা ভালো মতো দেখি, এবং এটা কে আবিষ্কার করেছেন? গ্রেগর জোহান মেন্ডেল, ধর্মযাজক ছিলেন একজন। সে কিন্তু এই আরও 150 বছর পূর্বে এটা নিয়ে সে বলেছে যে আমাদের ভিতরে মনে করো যে যত বৈশিষ্ট্য যাচ্ছে, খারাপ হোক ভালো হোক, সব বৈশিষ্ট্যর জন্য যাই এক জোড়া জিন। তা এই সব বৈশিষ্ট্যর জন্য দায়ী হচ্ছে কি এক জোড়া জিন। তাহলে আধুনিক বংশগতি বিদ্যার সে কি বলেছে? 150 বছর পূর্বে গ্রেগর জোহান নাম একজন ধর্মযাজক, তার গবেষণায় সে মূল প্রতিপাদ্য দেন যে প্রতিটি বৈশিষ্ট্যর জন্যই দায়ী হচ্ছে একজোড়া ফ্যাক্টর, এবং ব্যাটসন 1908 সালে মেন্ডেলের ফ্যাক্টরের এই নাম দেন কি জিন। তারপরে দেখো যে এখানে তা আবিষ্কৃত হওয়ার তারপরে তারা আরও আলোচনা করেন এবং তারা চিন্তা করেন যে নিষেক ছাড়া কিভাবে আসলে আমরা পরবর্তীতে আর একটা জিন উৎপাদন করতে পারি। তো দেখ, নিষেক ছাড়া কিভাবে একটি জীবকোষ থেকে জিন ট্রান্সফার করে আরেকটি জীবকোষের তৈরি করতে পারে। এবং এইটা পরবর্তীতে আরও 2 জন বিজ্ঞানী কি করেছেন, গবেষণা করেছেন, তাদের নাম হচ্ছে হারবার্ট বয়ার এবং স্ট্যানলি কোহেন। 1973 সালে সর্বপ্রথম সেই নিষেক ছাড়া কৃত্রিম জিন কি করেন? উদ্ভাবন করেন। এবং সেই যে জীব সেখান থেকেই কিন্তু এটি জীব প্রযুক্তির একটি নতুন শাখা আমাদের উপহার দেন। আচ্ছা, এখন খেয়াল করি আমরা যে যতগুলো এখানে আমরা জিন বলি, আবার বৈশিষ্ট্য বলি, সেখান থেকে কিন্তু আমরা প্রথমে আসি যে একটা কোষ থেকে, তাই না? একটা কোষ কি তৈরি হয়েছে? অসংখ্য পর্যায়ক্রমে সাজিয়ে কোষ থেকে একটি বড় দেহের সৃষ্টি হয়েছে। সেই কোষের ভিতর থাকবে একটি কি সুগঠিত নিউক্লিয়াসের ভিতরেই থাকবে আমাদের ক্রোমোজোম। এখন এই যে যে কোষ বিভাজনের বিশ্রামকালে তখন কি থাকে যে আমাদের যে ক্রোমোজোমগুলো সুতার মতো পেঁচানো আকারে থাকে, এবং সেটা পরবর্তীতে আস্তে আস্তে যখন কোষ বিভাজন শুরু হয়ে যায় তখন প্রোমেটাফেজ ধাপে কি করে, সে আস্তে আস্তে মোটা এবং খাটো হতে থাকে, এবং তখন আমরা অণুবীক্ষণ যন্ত্রের নিচে তাদেরকে দেখতে পাই। পরবর্তীতে আসো, এখন আমরা জানি যে ক্রোমোজোমটা কি। প্রকৃত কোষের অবস্থিত কি অনুলিপনে আমরা বলেছি যে অঙ্গাণুটা বংশগতির ভূমিকা কি করবে? রাখবে,
তাকে আমরা ক্রোমোজোম বলে। এবং কোষ বিভাজনের কি পর্বে যে যখন শুরু হবে তখন সে পানি বিয়োজনের ফলে আস্তে আস্তে মোটা এবং খাটো হতে থাকবে এবং পরে সে আস্তে আস্তে কি উন্নত হবে। আমাদের দেহে কয় জোড়া আছে? 23 জোড়া ক্রোমোজোম আছে, তার ভিতরে 22 জোড়া হচ্ছে কি অটোজোম আর 1 জোড়া হচ্ছে কি সেক্স ক্রোমোজোম। এবং মনে রাখবে প্রত্যেকটা উদ্ভিদ বড় প্রাণী বড় তার কিন্তু তার ক্রোমোজোম সংখ্যা থাকবে নির্দিষ্ট, যেমন মানুষের ক্ষেত্রে সবার কিন্তু একটা নির্দিষ্ট থাকে। এখন আসি আমরা পরবর্তী স্লাইডে, সেখানে আমরা দেখি ক্রোমোজোমের যে তার গঠনটা, রাসায়নিক গঠনটা কিভাবে তৈরি হয়েছে। রাসায়নিক গঠনের ভিতরে তার আছে নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন। প্রোটিনের ভিতর থাকবে কি হিস্টোন প্রোটিন এবং নন হিস্টোন প্রোটিন। এখন নিউক্লিক অ্যাসিডের ভিতর কি কি থাকবে দেখো, ডিএনএ। ডিএনএটা হচ্ছে কি ক্রোমোজোমের একটি রাসায়নিক উপাদান এবং এর পরিমাণ হচ্ছে কয় পার্সেন্ট থাকবে? ডিএনএ 45% ডিএনএ থাকবে। আর আরএনএ ক্রোমোজোমের স্থায়ী উপাদান নয়, শুধুমাত্র ভাইরাসের ক্রোমোজোমে সে স্থায়ী উপাদান হিসাবে অবস্থান করে। এখন দেখো প্রোটিনের ভিতরে থাকে যে একটা হিস্টোন প্রোটিন থাকবে এবং নন হিস্টোন প্রোটিন থাকবে। তাহলে হিস্টোন প্রোটিনের প্রধান উপাদান হচ্ছে হিস্টোপ্রোটিন, এটি হচ্ছে একটি ক্ষারীয় প্রোটিন। তারপরে দেখো নন হিস্টোন প্রোটিনে হচ্ছে একটি অম্লীয় প্রোটিন এবং এছাড়া ক্রোমোজোমের বিভিন্ন ধরনের কি থাকবে? আয়নও থাকে। এরপর আমরা দেখি যে ক্রোমোজোমের আসলে ভাগগুলো কোন, যে তার যে কোনটাকে কি বলে, যে এখানে আকৃতি আছে ওটা হচ্ছে আমাদের কি পেলিকল, তারপর হচ্ছে ম্যাট্রিক্স, মধ্যে যে একটি পদার্থ থাকে যার ভিতরে সুতার মতো পেঁচানোগুলো থাকে সেটা হচ্ছে ম্যাট্রিক্স। এরপরে হচ্ছে সুতার মতো পেঁচানো যেটা, এটার নাম হচ্ছে ক্রোমোনেমাটা বহুবচনে। তারপরে ওখানে গৌণ একটা কুণ্ডলী আকৃতি যে রয়েছে ওটাকে আমরা বলে থাকি কি স্যাটেলাইট। তারপরে যে এখানে ছোট একটি ভাঁজের মতো থাকে সেটা হচ্ছে গৌণকুঞ্জন। তারপরে সেন্ট্রোমিয়ার, যেটা অনুযায়ী কোষ বিভাজনের সময় তারা বিভিন্ন আকৃতির হয়ে থাকে। এখন আসে প্রকারভেদ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি দেখো যে ক্রোমোজোমের যে ভাগগুলো আছে সেটা আমরা একটু, এটা হয় কখন, যে যখন আমাদের অ্যানাফেজ দশা আসবে, কোষ বিভাজনের যখন অ্যানাফেজ দশা আসবে তখন কি হবে, সে বিভিন্ন আকৃতির ধারণ করে, সেইটা আমরা এখন দেখব। কোষ বিভাজনের ধাপে অ্যানাফেজ দশায় যখন তোমার সেন্ট্রোমিয়ারটা যখন এভাবে থাকবে, মাঝখানে অবস্থান করবে যখন সেন্ট্রোমিয়ার, অর্থাৎ তখন সে থাকবে ভি আকৃতির, ইংরেজি অক্ষরে ভি আকৃতি। এটা হবে কি মেটাসেন্ট্রিক। তারপর ক্রোমোজোমটা যখন আমাদের একটু সাইডে চলে আসবে তখন একে দেখা যাবে কিসের মতো দেখায় বলতে পারো তোমরা? হ্যাঁ, ভি আকৃতির, এটা হচ্ছে এল আকৃতির। তারপরে যখন ক্রোমোজোমটা একদম সাইডে চলে যাবে, এটার নাম হচ্ছে কি সাবমেটাসেন্ট্রিক। তারপরে দেখো এটা কি যে আকৃতির দেখায় ইংরেজি অক্ষরের, যখন থাকবে এখানে ক্রোমোজোমটা থাকবে, ছোট হয়ে গেল, একটু বড় করে দিই, এখানে এটা থাকবে, যে আকৃতির, এর নাম হবে অ্যাক্রোসেন্ট্রিক। এরপরে দেখো যখন আমাদের ক্রোমোজোমটা একদম কর্নারে যাবে
এটা দেখা যাবে আমাদের ইংরেজি অক্ষরের আই আকৃতির। এর নাম হচ্ছে কি টেলোসেন্ট্রিক। এটা হবে আমাদের অ্যানাফেজ দশায়। অ্যানাফেজ দশায় এই ক্রোমোজোমের প্রকারভেদ রয়েছে। তারপরে দেখো, আর তারপরে আমরা যে তারপরে যে প্রকারভেদটা গেল, এরপরে আসো আমাদের যে এই ক্রোমোজোমের ভিতরে যে আরো আমাদের রাসায়নিক উপাদানের যে ডিএনএটা রয়েছে, সেই ডিএনএটা হচ্ছে কি থাকবে, আমরা এখানে দেখতে পাচ্ছি কি সিঁড়ির মতো ভাঁজ পেঁচানো পেঁচানো থাকে, এই পেঁচানো পেঁচানো থাকে, এটা হচ্ছে আমাদের ডিএনএ। ডিএনএটা হচ্ছে কি অণুর বিন্যাসের এখানে সুরার মতো, এবং এটা থাকবে কি পেঁচানো ডাবল হেলিক্স পর্যায়ক্রমে বিপরীতমুখী থাকবে। এবং এরা নাইট্রোজেন, এদের এই ডিএনএর এবার যে রাসায়নিক গঠন আছে সেটা পড়ব। এরা কি করবে, তারা মনোনিউক্লিওটাইড দ্বারা ঘূর্ণায়মান থাকে এবং একজোড়া মনোনিউক্লিওটাইডের দৈর্ঘ্য থাকবে 3.4 আমস্ট্রন, এবং প্রতিটি ঘূর্ণন একটি অগভীর বা গভীরভাবে খাঁজ থাকে এবং অগভীর খাঁজেরও সৃষ্টি হতে পারে। এবার আসি আমাদের ডিএনএর যে রাসায়নিক গঠন। ডিএনএর যে রাসায়নিক গঠনটা হবে কি, এখানে আমাদের ডিঅক্সি রাইবোজ সুগার থাকবে, তারপরে নাইট্রোজেন বেস থাকবে, এবং এদের সবগুলো ডিএনএর অক্সিজেন, এখানে সুগার, ফসফেট, নাইট্রোজেন বেস, এই তিনটা মিলে একাতে নিউক্লিওটাইড বলা হয়। এবং এই নিউক্লিওটাইডের আবার কি দুইটি ভাগ, একটা নাইট্রোজেন বেসগুলো থাকবে, ক্ষারগুলো সেগুলো পেন্টোজ সুগারের 1 কার্বনের সাথে যুক্ত থাকে, আর তার সাথে ফসফেট যুক্ত হয় 3 কার্বনের সাথে, এবং 5 কার্বনের সাথেও তারা যুক্ত থাকে। এবং একদিকে থাকবে যেমন অ্যাডেনিন, এখানে মনে করো অ্যাডেনিন, এবং এই যে নাইট্রোজেন বেসগুলো হচ্ছে কি অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, তারপরে থাইমিন, আর পরবর্তীতে আসি পরে। এখন এই অ্যাডেনিনের সাথে আমার থাকবে থাইমিন, এ আর টি, এ থাকবে দ্বিবন্ধন যুক্ত, ঠিক আছে। তারপরে আমরা দেখাই যে কিভাবে এই বন্ধনগুলো যুক্ত থাকে। আমরা খেয়াল করো নাইট্রোজেন বেসগুলো কিভাবে তার সাথে যুক্ত থাকে। অ্যাডেনিন এবং নাইট্রোজেন বেস, এখানে অ্যাডেনিন আর থাইমিন, এর ভিতরে বন্ধন যে থাকবে সেই বন্ধনটা থাকবে হলে দ্বিবন্ধন, আর সাইটোসিনের সাথে থাকবে কে গুয়ানিন, এ থাকবে 3 বন্ধন যুক্ত। তাহলে অ্যাডেনিনের সাথে যে নাইট্রোজেন বেস এখানে থাকলো সেটা হচ্ছে দ্বিবন্ধন, আর এখানে সাইটোসিনের সাথে থাকবে গুয়ানিন, এরা থাকবে কি বন্ধন যুক্ত, 3 বন্ধন যুক্ত থাকবে। এরপরে দেখো পরবর্তীতে আবার যে আমাদের যে বন্ধনটা এখানে রয়েছে নিউক্লিয়াস যুক্ত, অপরদিকে থাইমিনের সাথে দ্বিবন্ধন যুক্ত থাকবে, এবং একদিকে গুয়ানিন, অপরদিকে সাইটোসিন, এরা থাকবে 3টি হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত। তারপর খেয়াল করো এরপরে আমাদের যেটা রয়েছে এটা হচ্ছে কি আরএনএ। তাহলে আরএনএ সূত্রটা এখানে দেখো যে আরএনএটা কি, এই আমরা ডিএনএ পড়েছি কি দ্বিসূত্রক, কিন্তু আরএনএটা থাকবে কি এক সূত্রক। এক সূত্রক আরএনএ যে নিউক্লিক অ্যাসিডের পলিনিউক্লিওটাইড, সিকলের মনোমার, এবং এগুলো কি থাকবে, আমরা আরএনএর ফুল মিনিং এবং ডিএনএর ফুল মিনিংটা জানি। ডিএনএ হচ্ছে ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড, আর আরএনএ হচ্ছে কি রাইবোনিউক্লিক অ্যাসিড। তো এখানে এরা থাকবে এক সূত্র চেইন আকার, এরা 5 কার্বন বিশিষ্ট শর্করা থাকবে, এবং এখানে আমরা ডিএনএতে পড়েছি কি অ্যাডেনিন, গুয়ানিন, আর থাইমিন, আর সাইটোসিন। কিন্তু এখানে আমাদের যে নাইট্রোজেন বেসের একটা চেঞ্জ আছে, সেটা হলো যে অ্যাডেনিন সাথে থাইমিন থাকবে দ্বিবন্ধন যুক্ত, আর সাইটোসিনের সাথে থাকবে কে ইউরাসিল, ঠিক আছে। সাইটোসিনের পরিবর্তে থাকবে আমাদেরকে
দেখো এখান পরে আমরা দেখতেছি যে এখন দেখো এক সূত্রক থাকে বিদায় এখানে দেখো 5 কার্বনের সাথে যুক্ত হয়ে অ্যাডিনিন, গুয়ানিন এবং কিন্তু তারা এক বন্ধনই আছে, তারপর ইউরাসিল আর সাইটোসিন। এবার আসো যে আমাদের যে আরএনএটা এটা কয় ভাগে আছে। আরএনএর প্রকারভেদে হচ্ছে এখানে এমআরএনএ হচ্ছে মেসেঞ্জার আরএনএ, তারপর টিআরএনএ হচ্ছে ট্রান্সফার আরএনএ, আর আরআরএনএ হচ্ছে কি রাইবোজোমাল আরএনএ। তো মেসেঞ্জার আরএনএর কাজ হচ্ছে কি যে প্রোটিন সংশ্লেষণের সময় এ কি করবে, জেনেটিক কোডগুলো এনজাইমের অ্যাসিডের জন্য সে কি করবে, সংকেত প্রদান করবে। তারপর রাইবোজোমাল আরএনএ হচ্ছে এখানে দেখো প্রোটিন সংশ্লেষণের জন্য যাবতীয় কাজগুলো সে সম্পাদনা করে থাকে। আর ট্রান্সফার আরএনএ সেখানে ট্রান্সফার আরএনএ প্রোটিনের কি করবে, প্রোটিন সংশ্লেষণের জন্য জেনেটিক কোড অনুযায়ী সে নির্দিষ্ট এনজাইমের অ্যাসিড সে বহন করে নিয়ে যাবে। তো শিক্ষার্থীরা এরপরে আসি আমরা যে এই বৈশিষ্ট্যগুলো নিয়ে গেছে কে, জিন। সে জিনটা হচ্ছে যে ডিএনএ এবং আরএনএ একটি নির্দিষ্ট জায়গা যে যার বংশগতি পরবর্তী ধরে রাখার জন্য সে তার বৈশিষ্ট্যগুলো নিয়ে যায়, এক বংশধর থেকে আর এক বংশধরে নিয়ে যায়। তোমরা কখনো দেখেছো যে আম গাছে অন্য ফল হয়েছে, আম গাছে কাঁঠাল, কাঁঠাল গাছে আম, এরকম হয়েছে আম গাছে আমই ধরে, কারণ তার আবার আম গাছ থেকে যখন একটি তৈরি হয় গাছ সেটা আম গাছই হয়। এটা হচ্ছে তার জিন বৈশিষ্ট্য বংশগতই তার ধরে রাখার জন্য সে বহন করে নিয়ে যায়। এই জিন নিয়েই সে আমাদের যে বিজ্ঞানী যে মেন্ডেল, সে মটরশুঁটির জিন নিয়েছে খাটো লম্বা এই ধরনের, সে কি পরীক্ষা নিরীক্ষা করে তারপরে কিন্তু সে এই এক বৈশিষ্ট্যগুলোকে সে সবসময় এই জন্য বলেছেন যে যত ভালো হোক খারাপ বৈশিষ্ট্যের জন্য একজোড়া জিন তার দায়ী। তো শিক্ষার্থীরা আমরা আজকে যে অধ্যায়টা যতটুকু আলোচনা করেছি এখানে আমরা জাস্ট যে একটা উদ্ভিদের যখন একটা ভালো গুণাগুণ সম্পন্ন জিন ট্রান্সফার করার আগে যতটুকু প্রসেসিং দরকার সেটুকু আমরা শিখেছি, বাকিটুকু আমরা আগামী ক্লাসে শিখব। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, শুভকামনা সবার জন্য রইল। আল্লাহ হাফেজ।